পরিকল্পনা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, সংকটকে পুঁজি করে ফায়দা লুটতে চায় কারা, আর নেপথ্যের কুশীলবী বা কে? সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংকটে সুযোগ সন্ধানী। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। কফিনবন্দি হয়ে ফিরলেন আপোষহীন বিপ্লবী, মরদেহ হৃদরোগের হিমঘরে। কাল বাদ জোহর জানাজা, কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল, খুনিদের বিচার ও 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। জুলাই হত্যায় দায়ী সব আসামিকে ফেরানোর আহ্বান। ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হলো প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ, সরকারের নিন্দা 2 সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন নেতাদের। হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। এবং আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। আইসিইউতে চলছে চিকিৎসা, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংকটে সুযোগ সন্ধানী। মোস্তফা কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ওসমান হাদির মৃত্যুতে একদিকে যেমন শোক রয়েছে, এবং এই শোকের পাশাপাশি বিক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। আমরাও বিক্ষুব্ধ হয়েছি, কারণ তার হত্যাকারীকে আমরা ধরতে পারিনি, এবং 2 উপদেষ্টার গ্রেপ্তার দাবি করা হচ্ছে, এবং নানা জায়গায় বিক্ষোভও হচ্ছে। কিন্তু এই বিক্ষোভকে পুঁজি করে আমরা দেখলাম যে স্যাবোটাজ হচ্ছে, এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, ছায়ানটে ভাঙচুর করা হয়েছে, কিছুক্ষণ আগে উদীচিতেও হামলা আগুন দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, বাংলাদেশ কোন পথে যাচ্ছে? জি, ধন্যবাদ আফজাল ভাই আপনাকে। নিঃসন্দেহে আমরা একটা জটিল পথে যাচ্ছি। এক জটিলতার মধ্যে তো আছি, আরও জটিলতার দিকে যাচ্ছি। আগামীকাল পর্যন্ত আপনার সাবজেক্টও কি হয়ে যাবে বা আমরাও কোন পরিস্থিতিতে থাকবো এখনো কিন্তু জানি না। যেখানে নির্বাচন নিয়ে একটা উদ্বেগ ছিল যে নির্বাচন হবে কিনা, তফসিল ঘোষণার পরে বলা হলো যে তফসিল ঘোষণা তো হয়েছে, আসলে নির্বাচন হবে কিনা। কারণ তফসিল ঘোষণার পরেও নির্বাচন না হওয়ার রেকর্ড বাংলাদেশে আছে। ঠিক দেখা গেল একদিকে নির্বাচনের হুইসেল বাজলো, ঠিক তার পরদিনে, অর্থাৎ তফসিল ঘোষণার পরদিনে হাদির এই ঘটনা। এখানে কিন্তু আমাদেরকে কিছু কঠিন বার্তা দিচ্ছে পরিস্থিতি সম্পর্কে। যেখানে নির্বাচনের আগে তো বটেই, বরাবরই এই সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু আমরা খেয়াল করেছি ওই জায়গাটাতেই পদে পদে কিন্তু ঘাটতি। যখন আমরা পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলি, দেখা যায় এটা নিয়ে 1-2 দিনের বেশি আমরা কিন্তু এগোতে পারি না। আমাদের সামনে চলে আসে আরেকটা। সর্বশেষ আসলো পুলিশ সংস্কার কোন পর্যায়ে আছে, ঠিক ওই সময় বাজারে চলে আসলো যে বর্তমান আইজিপির বিরুদ্ধে কিছু অভিযোগ। অর্থাৎ আমরা এক জায়গায় থাকতে পারছি না। কিন্তু এর মধ্যেই যখন আবার হাদির ঘটনা, তখন আবারও প্রশ্ন দেখা দিল যে নির্বাচনটা কি আসলে হবে কিনা। এরপরও নির্বাচন এক ঘটনা হয়ে গেল, হাদির ঘটনা আরেক ঘটনা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা আরেক ঘটনা, তারেক রহমান সাহেব ফিরবেন আরেক ঘটনা। এই যে ঘটনার এই ঘন ঘটার মধ্যে যখন হাদির এই উপরে হামলা, আমরা খেয়াল করলাম যে প্রতিদিনে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রত্যেক দিনে তথ্যের সাথে হালকা তথ্য, সাথে বাড়তি তথ্য, অপতথ্যের যোগ। শেষ পর্যন্ত যথারীতি বিধাতাও তার ভাগ্যে যা রেখেছে তাই হলো। তারপরেও কিন্তু আমরা দেখেন শুধু শোকের মধ্যে থাকতে পারলাম না, শোকের সাথে বিক্ষোভ যোগ হলো, স্বাভাবিক। এর মধ্য দিয়ে আবার যেটা সাদা বাংলা যেটাকে বলে ঘর পোড়া আগুনের মধ্যে আলো পোড়া খাওয়া, যেটা আপনি ইংরেজিতে বলেছেন স্যাবোটেজ করা, সেটা কিন্তু স্পষ্ট। এখানেও আবার একটা উদ্বেগের বিষয় আছে। গতকাল তার রাতে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে যে তথ্যটা আমরা পেলাম, ইনকিলাব মঞ্চের মাধ্যমে প্রথম পেয়েছি, তার কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার খুব সংক্ষিপ্ত একটা ভাষণ, অত্যন্ত পরিচ্ছন্ন। তিনি ওই স্যাবোটেজের বিষয়ে কিন্তু একটু আলোকপাত করেছেন যে কেউ যেন চোরাগলিতে পা না দেয়,
সবাইকে কেউ সাবধান থাকতে বলেছেন। সাবধান থাকতে বলেছেন, তিনি তার ব্যথার কথাও বলেছেন, অল্পর মধ্যে পরিপূর্ণ একটা বক্তব্য রেখেছেন। কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি যে আহ্বান জানালেন চোরাবালিতে পা না দেওয়ার, কোনো জটিলতায় না করার বা জটিলতায় না পড়ার, এটা হয়ে গেল, দেখা গেল বাস্তবে যে ওই পাগলাকে নৌকা না নাড়ানোর মতো মনে হয় যেন। পাগলাকে নৌকা না সাঁকো না। এটা আমরা সাঁকো বলা হয়, নৌকাও বলা হয়, আচ্ছা। যে না নাড়ানো। দেখা গেল নাড়ানো আরো বেশি হয়ে গেল। হতে হতে আজকে আবার আরেকটা আপনি খেয়াল করেছেন, আপনার শিরোনামে আছে বারবার, উপলব্ধিগতভাবে সবাই আবার এক জায়গায় চলে আসলেন, হুম। যে ভিতরগতভাবে অন্য কিছু হচ্ছে। এরপরে যদি তাদের এই উপলব্ধিটা একটা বিপদ আশঙ্কা করছেন, অথবা একটা আপদ আশঙ্কা করছেন, অথবা যার যার জায়গা থেকে প্রত্যেকেই ভয় পেয়েছেন, তারা উপলব্ধিগতভাবে এক হয়েছেন যে ঐক্যটা ধরে রাখতে হবে। তাহলে এখানে তো প্রশ্ন আসে, আপনাদেরকে ঐক্য ধরে না রাখতে বলেছিলটাকে, বা একটা অঘটন ঘটবে তখন আপনারা মনে বুঝবেন যে ঐক্য ধরে রাখার দরকার আছে। জি। যখন নিজেরা অনিরাপদ মনে করবেন যার যার জায়গা থেকে, তখন একটু সতর্ক হবেন, সেটা কিন্তু প্রত্যাশিত নয়। আপনি যদি ঘটনা দৃষ্টে সতর্ক হবেন, তাহলে অন্তত তফসিল ঘোষণার আগে যখন চট্টগ্রাম বন্দর নগরীতে একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন পেটে, আর হাদি হয়েছেন মাথা ঘাড় বরাবর, তো তখনও তো আপনারা যার যার জায়গা থেকে সতর্ক হতে পারতেন জি। যে মোস্তফা আপনাদের কামাল ভাই, ঘাতকরা কিন্তু পাশেই থাকে। চট্টগ্রামেরটাও যা ঘটেছে, ঢাকায়ও কিন্তু দেখা গেল যে ঘাতক আশপাশেই থাকে। জি, আপনার কাছে আবার আসবো। গোলাম মামলা রনি ভাই, যেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে ঘর পোড়া আগুনে আলু পোড়া দিচ্ছে অনেকেই, এবং আমরা জানতে চাচ্ছি যে এই আলু পোড়া দিচ্ছে আসলে কারা, এবং রাজনৈতিক দলগুলো এখন দেখলাম যে গতকালকের এই ঘটনার পর থেকে যে স্যাবোটাজগুলো হয়েছে এরপর থেকে সবাই কিন্তু একই সুরে কথা বলছেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, গভীর ষড়যন্ত্র চলছে, কেউ বলছে নীল নকশা হচ্ছে। তো আসলে কোন দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ। উনি যখন কথা বলছিলেন আর আমি যখন আপনার শিরোনাম দেখছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে কি বলা উচিত। মূল ব্যাপার হলো যে আমাদের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পর আমরা একদল তরুণীকে পেলাম, হুম। যারা সম্মুখ সারিতে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করা, রাজনীতির নেতৃত্ব দেওয়া, দেশকে পরিচালনা করা এবং আগামী দিনে এই দেশকে একটা নতুনতর মডেলে রূপান্তরিত করার জন্য একটা কর্মসূচি তারা নিল। এবং আজ থেকে 14 মাস আগে থেকে তাদের যে অভিযাত্রাটা শুরু হলো, তাদের প্রথম 4-5 মাস আমাদেরকে স্বপ্নের মধ্যে রাখলো, এবং আমরাও ঠিক 1991 সন থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজ, রাষ্ট্র, সাহিত্য, সংস্কৃতি মোটামুটি 3টা ভাগে বিভক্ত। হুম। একটা ভাগে যারা রাজনীতিবিদ। তো রাজনীতিতে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে সাধারণত ভালো মানুষ আসতে চাচ্ছেন না। 91 থেকেই যারা আসছেন সকলে মিলে তার চরিত্র হনন, এ লক্ষ্মীপুরের তাহের, এ জয়নাল হাজারি, এ শামীম ওসমান, এ মানে নানা রকম ট্যাগ দিয়ে দ্য পলিটিশিয়ানস ইট সিমস টু বি কারাপ্টেড। তারা মানে দুনিয়াতে তাদের সে খারাপ কোনো লোক নাই, এরকম একটা ন্যারেটিভ 91 সন থেকে আমাদের মধ্যে তৈরি করা হলো। ফলে রাজনীতির অঙ্গনে শিক্ষিত, সজ্জন, ভালো মানুষের যারা আগমন, এটা বন্ধ হয়ে গেল। আর যারা এখানে ছিলেন অনেকে মরে গেলেন, অনেকে আহত হলেন এবং অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়লেন। এবং সত্যিকার অর্থেই 91 থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত যারা সাস্টেইন করে আছে রাজনীতিতে, তাদের একটা বিরাট অংশ বাংলাদেশের নানা রকম অপরাধ এবং অপকর্মের সাথে জড়িত। এটা একেবারে সত্য কথা। তো এই একটা মানে ট্রান্সফরমেশন হলো। 2 নম্বর হলো যে আমাদের বুদ্ধিজীবীরা, তাদের একটা বিরাট অংশ, এবং তাদের নেতৃত্ব অবশ্যই প্রথম আলো এবং ডেইলি স্টার। তারা চিন্তা করলো যে এই দেশ বিনির্মাণ করার জন্য, এই দেশকে উন্নত করার জন্য বুদ্ধিভিত্তিক চর্চা করে ভালো চরিত্র এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এরকম কিছু ভালো মানুষ আমাদেরকে তৈরি করতে হবে, এবং তারা সেই অনুযায়ী কিন্তু প্রথমে ভোরের কাগজ, তারপরে প্রথম আলো, ধীরে ধীরে কিন্তু তারা প্রথম থেকে যে সংগ্রামটা করে আসছে, সেই সংগ্রামের আজকের সরকারে যারা আছেন, সেই সরকারে তাদের চূড়ান্ত সফলতা, এই রাষ্ট্র সরকারে যারা চালাচ্ছেন মূলত প্রথম আলো, ডেইলি স্টার দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছেন, দে আর দ্য লিডার্স। এই গেল ঘটনা। আর একটা যে জিনিসটা আছে সেটা হলো এরশাদ সাহেবের পতনের পরে আমাদের যারা ধর্মকর্ম করেন তারা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল।
একটি পক্ষ তারা বলার চেষ্টা করলো যে আমরা টঙ্গীতে গিয়ে নিয়মিত ইবাদত করব, বন্দিগি করব, এটা করলে আমাদের হজের সওয়াব পাওয়া যাবে এবং দুনিয়া এবং আখিরাতের মুক্তি এই চিল্লাই গেলিয়ে হয়ে যাবে। আর একটা গ্রুপ জামাতের যারা লোকজন আছে তারা বললো যে না, আমাদেরকে আসলে মওদুদিবাদ জানতে হবে, ওয়াহাবিবাদ জানতে হবে এবং আমাদেরকে এই যে ধর্মের নামে যে সকল পীর মাশায়েখরা ভণ্ডামি করে এই সকল ভণ্ডামি বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা এরকম অত্যাধুনিক ইসলাম, যে ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে, যুদ্ধ করবে, খিলাফত কায়েম করবে, এর একটা গ্রুপ হয়ে গেল দক্ষিণ পথের মধ্যে। আর একটা গ্রুপ হয়ে গেল যারা মোটামুটি চিন্তা করলো জিকির আজকার করলেই বোধ হয় সব কিছু সারাদিন মানে এই কাজ করলে আমাদের মানে জান্নাত পাওয়া যাবে। তো এই যে দেখুন তিনটা পারস্পরিক যে গ্রুপ 91 সাল থেকে ক্রমবর্ধমানভাবে তারা যে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করেছে, সেই শক্তিমত্তা বৃদ্ধির রাজনৈতিক যে পতন, প্রথম পতন হয়েছে ১/১১-এর মাধ্যমে বিএনপির, আর দ্বিতীয় পতন হয়েছে এই আওয়ামী লীগের মানে ৫ই আগস্টের সরকার পতনের মাধ্যমে। ফলে পুরো রাজনীতির যে ব্যাকবোনটা এটা ভেঙে পড়েছে। আর এরশাদ শাহীর যে পতনটা হয়েছে ওর মাধ্যমে যে সামরিক আইন যে বাংলাদেশে পপুলার হয় না আর এটা যে কন্টিনিউ করা যায় না, এটা এরশাদ সাহেব এবং দ্বিতীয় 111-এর সময় এই সামরিক বাহিনীর মেরুদণ্ডটা হয়ে গেছে। ফলে কি হলো, এই যে একটা ট্রান্সফরমেশন রাষ্ট্রের পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এখানে পলিটিক্যাল ব্যাকবোন নাই। ২ নম্বর বাকি যেটা আছে যে বুদ্ধিজীবীরা দেশ চালাবে, দার্শনিকরা দেশ চালাবে, ভালো মানুষ দেশ চালাবে, তারা এখন চালাচ্ছেন। আর তৃতীয় যেটা আছে দক্ষিণ পন্থা যারা আছে, ধর্মভিত্তিক যেটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সারা বাংলাদেশে মানে একেবারে জান্নাতের ফোয়ারা বয়ে যাবে। এটারও একটা চূড়ান্ত এই আজকে ২০২৫ সনে চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। জামাত কি করবে, এনসিপি কি করবে, বা হেফাজত কি করবে, তাবলিগ কি করবে, আমরা এই সময়টিতে গত ৬ মাসে আমরা বুঝে গেছি। আমাদের আর নতুন করে কোনো কিছু বলার দরকার নাই। ফলে কি হলো, এই যে তিনটি পক্ষ, একটি পক্ষ রাজনীতির যারা আছে রাজনীতি করেন তারা আলটিমেটলি ব্যাকফুটেজে চলে গেছেন, আরেকটি পক্ষ যারা এখন দেশ পরিচালনা করছেন তারাও গত ১৪ মাসে কোনো সফলতা দেখাতে পারেননি। আর অন্যদিকে যারা দক্ষিণপন্থী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ভালো কিছু করতে পারবে। ঠিক এই অবস্থাতে যখন হাদির এই দুর্ঘটনাটা ঘটলো, এখন হত্যাকাণ্ডই বলা যাবে, এই হত্যাকাণ্ডটি ঘটলো, এখানে আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা পরাজিত, তারা দুর্বল এবং তারা এই যে তিনটা গ্রুপ আছে এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ দ্বারা প্রভাবিত হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, যে কোনো লোক পুরো পরিস্থিতি করার জন্য। কারণ হলো যারা বিজয়ী হন আপনি নিশ্চিত যে আপনি বিজয়ী হবেন, তারা কখনো এই ধরনের ২ নম্বরই কোনো কাজে যায় না। এরপর হলো হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা, অতি নির্মম, নৃশংস এবং পাষণ্ড। আপনি যদি একটা পিঁপড়াকেও মারেন, একটা প্রাণী হত্যা, এটা কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো নীতি নৈতিকতা আপনাকে অ্যালাউ করবে না। তো এই যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, যারাই যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনায় তাদের দয়া নেই, মায়া নেই, তারা নির্মম এবং তারা স্বার্থের জন্য, টাকার জন্য হোক, পয়সার জন্য হোক, পানি ঘোলা করার জন্য হোক, নির্বাচন বানচাল করার জন্য, তারা যে সত্যিকার অর্থে যে আদর্শ প্রচার করতে চায় বা যে জিনিসটি করতে চায় ওই কাজটা করার মতো যে মোরাল ক্যারেজ, শক্তি তাদের নেই, সামর্থ্য তাদের নেই। ফলে তারা কি করলো, রক্তারক্তির যে কাণ্ড, সেই কাণ্ডটা ঘটানোর ফলে কি হলো, এখন দেখেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে গেছে, তিনটে গ্রুপেরই অগ্নুৎপাত হয়ে গেছে। তিনটা আগ্নেয়গিরি একসাথে ভূকম্পন সৃষ্টি করে তাদের জ্বলন্ত লাভা উদ্গীরণ করে দিয়েছে। এখন আমরা এই লাভার স্রোতে কিন্তু ভেসে চলেছি, পুরো 18 কোটি মানুষ। কারণ এটা যে গন্তব্য গিয়ে কোন জায়গাতে মিলিত হবে এবং এই লাভা দ্বারা যে আবার নতুন কি তৈরি হবে, বিশ্বাস করেন আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। জি, মোস্তফা কামাল ভাই, যে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়েছে, আমরা 18 কোটি মানুষ সবাই সাফার করছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভটা তো যৌক্তিক, কিন্তু এই বিক্ষোভের ভেতরে ঢুকে স্যাবোটাজটা আসলে করছে কারা, কাদের লাভ বেশি? অনেকে বলছেন যে একটা গ্রুপ করতে পারে যারা নির্বাচন এখনই চাচ্ছে না, নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন। আবার এই আলাপটাও আসছে যে বিপ্লবী সরকার গঠনেরও একটা প্লট তৈরি করা হচ্ছে, এরকম কিছু। প্রত্যেকটাই আমল দেওয়ার মতো, অগ্রাহ্য করার মতো নয়। কিন্তু আবার এই ধরনের ঘটনা ঘটলে এরকম বয়ানও আসবে, ধারণাও আসবে, ধারণা দৃষ্টি আবার প্রমাণও থাকে। প্রত্যেকটার পক্ষে কিন্তু কড়া কড়া যুক্তি আছে। কিন্তু একটা জায়গায় আশাবাদী হতে চাই আমি, অন্তত আজকের দিনটাতে
বড় রাজনৈতিক দলগুলোর যে এক জায়গায় একটা অনুভূতি এসেছে, উপলব্ধি এসেছে, যদিও আগেও এসেছে, উপলব্ধির পর তারা জাতিকে জানান দেওয়ার চেষ্টা করেছেন যে তারা এক হয়ে গেছেন অথবা তারা এক আছেন, তারা এক আত্মা, হরিহর আত্মা। তারা ফটো সেশন দেখিয়েছেন, জাতিকে দেখিয়েছেন, সারিবদ্ধভাবে ছবি তুলেছেন, অভয় দেওয়ার চেষ্টা করেছেন। তো যখন প্রধান উপদেষ্টা যখন পরামর্শ রাখলেন কেউ যেন হটকারিতার কোনো কাজে পা না দেয়, একদিনের ব্যবধানে রাজনৈতিক দলগুলো বিশেষ কিন্তু করে তার বিএনপি, তো শুধু পরামর্শ দেয়া বা আহ্বান জানানোই কাজটা, আরো কাজ আছে, আরো কাজ আছে, সেগুলো না করে সহযোগিতা করা। শুধুমাত্র সেগুলো তিনি করছেন না, সেটাও কিন্তু বলা যাবে না। একটা আহ্বানের পাশাপাশি একটা তার অনুরোধ ছিল যে এই ছেলেদেরকে, অর্থাৎ এই তারুণ্যকে যেন সবাই একটু দেখে শুনে রাখে। সেটা ছিল একদিন আগের। তো এই তারুণ্য নিয়ে তো আমাদের একটা আশাবাদও তৈরি হয়েছিল। হুম। আবার প্রথাগত বিষয় হচ্ছে, তারুণ্যকে প্রথাগত রাজনীতিক যারা আছেন বা প্রতিষ্ঠিত রাজনীতিক যারা আছেন, শুধু রাজনীতিক না, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টরেই তারুণ্যকে একটু অসহ্য মনে হয়। সেটা বোধহয় জাগতিক নিয়মের মতো। ওই জায়গায় দীর্ঘদিন কিন্তু রাজনীতিকে একটা ঘৃণার বস্তু হিসাবে দেখা হয়েছে। আপনার চোখের সামনেও নিশ্চয় পড়ছে, স্কুল অথবা কলেজ সামনে একটা সাইনবোর্ড ঝুলায় যে রাজনীতি মুক্ত। এটা কিন্তু এক ধরনের মার্কেটিং, বাজার দৃষ্টেই কিন্তু এই মার্কেটিংটা, বা সমাজ দৃষ্টেই, যে রাজনীতি পছন্দ করেন না অনেকে, ওই সুযোগটা নিচ্ছেন কেউ। তো ওই জায়গায় আমাদের যেই নতুন জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, তাদের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা তাচ্ছিল্য ছিল। তারা বলতো উই হেট পলিটিক্স। তো ওই জায়গায় 24 কিন্তু একটা আশা জাগিয়েছে। মেধাবী ছাত্ররা এসেছে, তারা একটা আশা দেখাতেও পেরেছে, কিছু কাজ করেও দেখিয়েছে। হয়তো বলা হয়েছে কখনো কখনো যে তারা ছোট মুখে বড় কথা বেশি বলে, তো তারা তো বড় কাজ করে দেখিয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাহ্য করার সুযোগ নাই। এদের মধ্যে হাদি কিন্তু আবার একটু ব্যতিক্রম, এটা কিন্তু উল্লেখ করবার মতো বিষয়। এনসিপিতে যায়নি, এনসিপির কিন্তু ব্যাপক সমালোচনা সে করেছে নিয়মিত। এই 15-16 মাসের অ্যাডভেঞ্চারে হাদি এত বেশি আউটবাস্ট হয়েছে এবং অনেকটা প্রকৃতির সন্তানের মতো। এমন বিষয় নাই যেটা নিয়ে সে কথা বলেনি। আওয়ামী লীগ নিয়ে তো যথারীতি বলেছে, ভারত প্রসঙ্গে বলেছে, বিএনপিরও সমালোচনা করেছে, জামাতের করেছে। এমনকি আপনি দেখেন প্রসঙ্গ চলে আসে এইভাবেই, তার মৃত্যুর বিষয়েও সে বলেছে, আবার লোকেশান দেখিয়েছে যে আমার মাথা বরাবর কেউ গুলি যদি করে, আমি যদি মরে যাই, আমার ছেলেটাকে দেখবেন। আরেক জায়গায় বলেছে আমরা টিকবো না, আমরা বাঁচবো না, এটাও কিন্তু সে বলেছে। এক জায়গায় আবার বলেছে, এই যে আমরা এখন প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কথা বলছি, এই বিষয়ে কিন্তু তার বক্তব্য আছে। সেটা হচ্ছে মাস কয়েক আগে যখন ওখানে মবকাণ্ড ঘটেছে, সে তখনও তার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে প্রথম আলো পছন্দ না হলে আরো কয়েকটা প্রথম আলো বানাও তোমরা। ওই সাথে আবার দৈনিক সংগ্রামে যে হামলা হয়েছে, ওই সম্পাদক সাহেবকে অপদস্থ করা হয়েছে, সে ওই কথাও বলে গেছে। আবার দেখেন ঘটনাগুলো কি মিরাকেল, একটার পর একটা। কবি নজরুলের যে বিদ্রোহী কবিতা, সে এমন ভাবে আবৃত্তি করেছে, মনে হয় যেন কবিতাটা তার আবৃত্তি করার জন্য লেখা হয়েছিল। বিচিত্র একটা কিন্তু অভিব্যক্তি তার কবরটা বোধহয় পাশেই হচ্ছে। তো এই সামগ্রিক বিষয়গুলো সামনে আনলে আমরা এই অবস্থায় যেতে পারি। অন্তত রাজনীতিবিদদের হয়তো বা যাওয়া উচিত, বেশি করে যাওয়া উচিত, যে তারা যেই সহিংসতার পথে কেউ না কেউ কোনো না কোনোভাবে কিন্তু যাচ্ছেন। এই এনসিপি অর্থাৎ তারুণ্যকে ব্যবহারের নামে অপব্যবহারও কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে করছেন। আবার তারাও ব্যবহৃত হয়ে যাচ্ছে, ব্যবহৃত হয়ে বোধ স্বস্তি পায় তারা মাঝে মধ্যে। তারা একটা স্টেবল অবস্থায় আসে না। কিন্তু আজকে আমি খেয়াল করেছি দিনভর খুব মনোযোগ দিয়ে, যে প্রত্যেকের কথার টোনটা কিন্তু এক, যে ঐক্য নষ্ট করা যাবে না এবং তারা যুথবদ্ধ থাকবে। তো ওই জায়গায় যখন প্রথম আলোর মতো পত্রিকায় হামলা হয়, ডেইলি স্টারের মতো পত্রিকায় হামলা হয়, বাছাই করা জায়গায় 32 নম্বরেও গিয়েছে, ছায়ানটে গিয়েছে, উদয়চিতে গিয়েছে, এগুলোর মধ্য দিয়ে আপনার প্রশ্নের কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকতা, যে কারণে হয়তো আপনি শিরোনাম ওইভাবেই করেছেন। এগুলো কিন্তু আমাদের ভাববার বিষয়, যে একটা নির্বাচন সামনে, এই মুহূর্তে আমাদের আলোচনায় হতে পারত বা বড়াইও হতে পারত। বিএনপি বলতে পারতো তাদের কত অবদান, এনসিপি বলতে পারতো যে তোমাদের চেয়ে আমাদের অবদান আরো বেশি, জামাত অথবা শিবির বলতে পারতো কোনো না কোনো পথে, সোজা পথে বা বাঁকা পথে আমাদের অবদান আরো বেশি। এরকম হকদার তৈরি হতে পারতো। কিন্তু আমরা দেখলাম ওই হকের দিকে না গিয়ে কখনো সরকারকে আক্রমণ করা, যে সরকার বিএনপির দিকে হেলে গেছে, সরকার জামাতের দিকে হেলে গেছে, যেগুলো খুব প্রাসঙ্গিক তর্ক নয়, কিন্তু বিতর্কের বিষয় হওয়া উচিত ছিল না। আর যেটা তারুণ্যকে দেখে শুনে রাখা,
এই দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই আছে। তারুণ্যের টিকে থাকার দায়িত্ব আছে, আবার তারুণ্যকে অভিভাবকত্ব দেওয়ার প্রশ্নে বড় দল বিএনপির দায়িত্ব বেশি। স্বাভাবিকভাবেই বিএনপি এমনিতে ওই দায়িত্ব যথারীতি পালন করছে, ভাই আপনার কাছে সহিষ্ণুতার পরিচয় আপনার দিচ্ছে। কাছে আবার আসবো। রনি ভাই, এই যে যেটি মোস্তফা কামাল ভাই বললেন যে আজকের দিনটি পর্যালোচনা করে এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যের সূত্র ধরে তিনি বলছেন যে একটা ঐক্য মানে হয়েছে বা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো আসলে বুঝতে পেরেছে যে দেশটাকে আসলে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনার কাছে কি তাই মনে হয়? না, আমি ডিসএগ্রি করি, তা মনে হয় না। আমাদের দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, এদের একটা বিরাট অংশ ধুরন্ধর। এরা দীর্ঘদিন ধরে নানা রকম অপকর্ম করে তারা সিদ্ধহস্ত। অতীতে যারা বড় বড় পদ পদবিতে ছিল, এখন রাতারাতি যে লোক আপনি মনে করেন যে 30-40 বছর যাবৎ শুধু চুরি করেছে, হঠাৎ করে আবার নতুন সে এসে বললো যে আমি সাধু হয়ে গেলাম, আমাকে একটা সুযোগ দেন। তারপর আরেকজন এসে বলল যে আমিও সাধু হয়ে গেলাম। তারপর দুজন হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করার পরে তারপরে এসে বললো যে ঠিক আছে, আপনার কাছে যে 10,000 কোটি টাকা আছে এটা আমার কাছে জমা রাখেন, বলেন তো আপনি দেবেন কিনা। এখন মূল ব্যাপার হলো যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ হবে, এইটা কেন তারা ঐক্যবদ্ধ হবে? তারা যদি ঐক্যবদ্ধ হতো, হাদির এই ঘটনাটা ঘটলো কেন? আমার বক্তব্যটা হলো যে হাদি আমার আমি গত 14 মাসে আমি তাকে মিডিয়াতে দেখেছি। তার সঙ্গে আমার সঙ্গে আসলে কখনো ব্যক্তিগতভাবে ফেস টু ফেস কথা বলার সুযোগ হয়নি। তো যতটুকুই আমি এই সমাজে ঘোরাফেরা করি, তাকে খুন করতে হবে এইরকম ডিস্ট্রাকটিভ কোনো ক্যারেক্টারিস্টিক্স হাদির মধ্যে আমি আগেও দেখিনি, আর তার হত্যাকাণ্ডের পরেও মনে হচ্ছে না। সে একটা জায়গাতে একটা ইলেকশন করতে চেয়েছে, বড় জোর একটা সংগঠন করেছে। সেই সংগঠন করার পরে এই বিভিন্ন জায়গাতে কিছু কথাবার্তা বলেছে, এবং কথাবার্তা বলতে গিয়ে হয়তো ব্যক্তিবিশেষ কাউকে কাউকে সে হয়তো একটু উগ্রতার আশ্রয় নিয়েছে, দেশ চল। কিন্তু এই জন্য তো আসলে কোনো মানুষকে খুন করা হয় না। বরং আমাদের এই সমাজে এরকম অন্তত 1000 খানিক লোক গত 14 মাসে যারা প্রচুর ডিস্টার্বিং এলিমেন্ট, নুইসেন্স, এবং তারা অনেক ক্রাইম করেছে, অপরাধ করেছে। তারপর শেষে এরকম 1000 খানিক লোক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তো তাদের দেখলেই আমাদের চোখ কান মুখ ব্যথা হয়ে যায়। তো এরকম কোনো লোককে টার্গেট না করে হাদিকে কেন টার্গেট করা হলো? এর কারণ হলো তার বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অভিযোগ আসেনি। সে 2 নম্বর হলো সে দরিদ্র একটা পরিবার থেকে আসছে। তার পরিবারের গ্রামের বাড়ি ঘর দেখে, পরিবারের লোকজন দেখে আপনার কাছে মনেই হবে না যে কেন আপনি তাকে মারবেন। তো আমার মূল ব্যাপার হলো যে যখন এত দুর্বৃত্ত আমাদের এই সমাজে, এত দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়নের মধ্যে খুঁজে খুঁজে একজন হাদিকে খুন করা হলো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আমাদের এই সমাজের এখন তো আমরা অনেক কিছু মেনে নিচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আমাদের টার্গেট হলো যে একটা ভালো লোক পেতাম যার কিনা দুর্নীতি নেই। তো যেই লোকটার ভিতরে কোনো দুর্নীতির নামগন্ধ এখন পর্যন্ত আমরা তার মৃত্যুর পরে খুঁজে পাচ্ছি না। আমার প্রশ্ন হলো যে হাজার হাজার দুর্নীতি, রাজনীতির প্রতিপক্ষ, এক পক্ষ আর এক পক্ষের সাথে সেটা নিয়ে তারা মারামারি করছে, একটা টেন্ডার নিয়ে, একটা বদলি নিয়ে, একটা নিয়োগ নিয়ে, একটা এমপি পদ পদবি নিয়ে। আমাদের এই 1000 লোক একেবারে সারা বাংলাদেশে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করছে, তারা কেউ আহত হলেন না।